ফ্রেন্ডস, আজকে দেখে নাও, তোমাদেরকে আজকে আমি আলো চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। ভালো করে দেখে নাও। এগুলো থেকে পড়লে আশা করি পরীক্ষায় ডায়াগ্রাম বাদে বাকি প্রশ্নগুলো কমন পাবে। স্বপ্রভ বা আলোক উৎস কাকে বলে? কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে। এই বস্তুগুলি নিজেদের আলো নির্গত হয়, যেমন তাদেরকে স্বপ্রভ বস্তু বা আলোক উৎস বলে, যেমন সূর্য, তারা, জোনাকি ইত্যাদি। অপ্রভ বস্তু কাকে বলে? যে বস্তুগুলো নিজস্ব কোনো আলো থাকে না, যেমন ইট, কাঠ, পাথর ইত্যাদি। স্বচ্ছ বা স্বচ্ছ মাধ্যম বস্তু কাকে বলে? এ সকল বস্তুর মধ্যে আলো সহজে যাতায়াত করতে পারে, সেই সকল বস্তুকে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে, যেমন জল, কাঁচ, স্বচ্ছ কাঁচ ইত্যাদি। বায়ু। অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে সকল বস্তুর মধ্যে আলো একেবারে চলাফেরা করতে পারে না, তাদেরকে অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম বলে, যেমন দেয়াল, লোহা, কাঠ ইত্যাদি। আর ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে সকল বস্তুর মধ্যে আলো চলাচল করতে পারলেও ভালোভাবে পারে না, তাদেরকে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলা হয়, যেমন ঘষা কাচ, কুয়াশা ইত্যাদি। আলোক রশ্মি কাকে বলে? আলো চলার পথকে তীরযুক্ত যে কাল্পনিক রেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে। আলোক রশ্মি কত প্রকার, কি কি? 3 প্রকার: সমান্তরাল, অপসারী এবং অভিসারী। অপসারী আলোক রশ্মি কাকে বলে? যে সকল আলোক রশ্মি গুচ্ছ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তাদেরকে বলে অপসারী আলোক রশ্মি। আর অভিসারী আলোক রশ্মি হচ্ছে যে সকল আলোক রশ্মি গুচ্ছ একটি রশ্মি অভিমুখ নির্দিষ্ট বিন্দুর দিকে হয়, অর্থাৎ একটা বিন্দুতে এসে মিলিত হয় অনেকগুলো আলোক রশ্মি, তাকে বলা হয় অভিসারী আলোক রশ্মি। আলো একটা ধর্ম লেখো। আলো সরলরেখা বরাবর চলে। আলোর কোন ধর্মের জন্য ছায়া সৃষ্টি হয়? আলো যেহেতু সরলরেখায় চলে, এই ধর্মের জন্য তারা ছায়া সৃষ্টি করে। প্রচ্ছায়া উপচ্ছায়া কাকে বলে? প্রচ্ছায়া হচ্ছে কোনো বস্তুর ছায়ার যে গাঢ় অংশ তাকে অন্ধকার হয়ে থাকে, তাকে প্রচ্ছায়া বলে। আর উপচ্ছায়া হচ্ছে গিয়ে আংশিক আলোকিত আর আংশিক ছায়াযুক্ত অঞ্চল, তাকে উপচ্ছায়া বলে। প্রচ্ছায়া উপচ্ছায়া পেতে গেলে আলোক উৎসকে কেমন হতে হবে? প্রচ্ছায়া পেতে গেলে আলোক উৎসকে বিন্দু আকারের হতে হবে, এবং উপচ্ছায়া পেতে গেলে আলোক উৎসকে বৃহৎ আকারের হতে হবে। আলোর প্রতিফলন কাকে বলে? আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভব তল থেকে আলোক রশ্মি কিছু অংশ অভিমুখে পরিবর্তন করে আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই পূর্ণ মাধ্যমে ফিরে আসাকে বলা হয় আলোক প্রতিফলন। আপতিত আলোক রশ্মি এবং প্রতিফলিত আলোক রশ্মি কাকে বলে? প্রতিফলকের উপর যে রশ্মি আপতিত হয় তাকে আপতিত আলোক রশ্মি বলে। প্রতিফলিত আলোক রশ্মি হচ্ছে প্রতিফলক থেকে প্রতিফলিত রশ্মি হয়ে যে রশ্মি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে প্রতিফলিত আলোক রশ্মি বলে। আপতন বিন্দু কাকে বলে? প্রতিফলকের উপর যে বিন্দুতে আলোক রশ্মি এসে আপতিত হয় তাকে আপতন বিন্দু বলে। আপতন কোণ ও প্রতিফলন কোণ কাকে বলে? আপতিত রশ্মি প্রতিফলকের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন তাকে আপতন কোণ বলে। আর প্রতিফলিত রশ্মি প্রতিফলকের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন তাকে প্রতিফলন কোণ বলে। আমার যে আলোর চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওটা রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো, সেখানে ছবি এঁকে আমি সমস্তটাই বুঝিয়ে দিয়েছি। এটা শুধু প্রশ্ন উত্তরের জন্য। তোমরা যদি চ্যাপ্টার ভালো করে বুঝতে চাও তাহলে সেই ভিডিওটা দেখতে হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, নাহলে কিন্তু পরবর্তীকালে প্রশ্ন উত্তরগুলো তোমরা পাবে না। একটি আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে পড়ে প্রতিফলন কোণের মান কত? 0 ডিগ্রি। আপতন কোণও 0 ডিগ্রি। একটি দর্পণের উপর দর্পণ তলের সাথে 30 ডিগ্রি কোণ করে আলোক রশ্মি পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? দেখো, আপতন কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণের মানও 30 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি ভুল লেখা আছে। ঠিক আছে? প্রতিফলন কোণ আপতন কোণের মানটা সময় সমান হয়। আলোক প্রতিফলনের নিয়ম বা সূত্র দুটি লেখো। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সম্বন্ধে এক সমতলে অবস্থান করে। আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। নিয়মিত প্রতিফলন কাকে বলে? যখন কোনো মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে, যেমন আয়নার প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? যখন কোনো অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে, যেমন গাছপালা, মাটি, সিনেমার পর্দা, ঘরের দেওয়াল ইত্যাদি। কোনো প্রকার প্রতিফলন জন্য আমরা কোন বস্তুকে দেখতে পাই না পাই তা দেখো। বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা বস্তুকে দেখতে পাই। আচ্ছা, এটা ভালো করে দেখে নাও, তোমরা লিখে নাও। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লিখে দিয়েছি, খুব সুন্দর করে খাতায় তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তারপর দরকার আস্তে আস্তে লিখবে। ঠিক আছে? হয়ে গেল। এবার দেখো, আলোর প্রতিফলনের জন্য কী কী সুবিধা পেতে পারি। এই চারপাশে ঘর, দেওয়াল, টেবিল, খাতা সব দেখতে পাই, প্রতিবিম্ব দেখতে পাই ইত্যাদি। সিনেমার পর্দা অমসৃণ করা হয় কেন? অমসৃণ না হলে তো বিক্ষিপ্ত প্রতিফলন হবে না, বিক্ষিপ্ত প্রতিফলন হলে সকলের চোখে সেই প্রতিবিম্ব এসে পৌঁছবে না।
আয়নায় আলো চকচক করে কিন্তু ঘরের দেওয়ালে চকচক করে না। কারণ আয়না হচ্ছে গিয়ে নিয়মিত প্রতিফলন হয়, এই জন্য একটা দিক থেকে চকচকে লাগে। আর ঘরের দেওয়াল তো অমসৃণ, অমসৃণ হওয়ার জন্য সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, আর চারদিকে আলো ছড়িয়ে যায়, তাই চকচক করে না। কোন ঘটনার জন্য অর্ধ নিমজ্জিত দণ্ডকে সোজা বাঁকা মনে হয়? প্রতিসরণের জন্য। প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে এবং দুই মাধ্যমে বিপরীতল থেকে আলোর গতির পরিবর্তন হয় গতিপথে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা একটি ঘটনা লেখো। এই যে আমাদের বালতিতে জল ভর্তি থাকলে বালতি তলদেশ কিছুটা উপরে উঠে এসছে মনে হয়, বা একটু আগে যেটা বললাম কোনো একটা দণ্ডকে ব্যাঁকাভাবে ঢোকালে সেটা মানে একটু খাড়া করে ঢোকালে দেখে ব্যাঁকা মনে হয়, এগুলো। কোনো প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব দেখা যায় নিয়মিত প্রতিফলনে। আয়নায় প্রতিবিম্ব দেখা যায় নিয়মিত প্রতিফলনের জন্য। আয়নায় গঠিত প্রতিবিম্ব বৈশিষ্ট্য লেখো। আয়না থেকে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান হয়, বস্তু প্রতিবিম্বের আকার সমান হয়, অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন ঘটে, প্রতিবিম্ব সমশীর্ষ অর্থাৎ সোজা হয়। পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে? সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর সমগ্র প্রতিবিম্বটি বস্তু সাপেক্ষে উল্টো হয়ে যাওয়ায় তাকে পার্শ্বীয় পরিবর্তন বলে। দেখবেন আমরা তাহলে আয়নার সামনে আমরা ডান দিকটাকে বাঁ দিক দেখি আর বাঁ দিকটাকে ডান দিক দেখি। বস্তুর দৈর্ঘ্য সবসময় ছোট হয় কখন? মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য, বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য সবসময় ছোট হয় সূর্য যখন মাথার উপরে থাকে দুপুর 12টার সময়। সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে কী দেখা যায়? কোনো বস্তুর প্রতিকৃতি। সূচিছিদ্র ক্যামেরায় আলোর কোন ধর্মের কাজে লাগানো হয়েছে? গমন ধর্মকে। সূচিছিদ্র ক্যামেরায় বস্তুকে চিত্র থেকে দূরে সরালে, ছিদ্রের কাছাকাছি আনলে বস্তুটি কী পরিবর্তন হবে? বস্তুকে চিত্র থেকে দূরে সরালে প্রতিবিম্ব ছোট অস্পষ্ট হবে, আর কাছে আনলে বড় ও স্পষ্ট হবে। সূচিছিদ্র ক্যামেরায় বস্তু উল্টো প্রতিকৃতি গঠন করে, কি প্রমাণিত হয়? আলো সরলরেখায় চলে। বর্ণালী কাকে বলে? কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয়? যৌগিক বর্ণের আলো বিচ্ছুরণের ফলে যে বর্ণযুক্ত আলোর পট্টি পাওয়া হয় তাকে বর্ণালী বলে। প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ? প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হচ্ছে কি সৌরবর্ণালী, বা আমরা যেটা ভালো বলি সেটা হচ্ছে রামধনু, তাই তো? রামধনু। বিচ্ছুরণ কাকে বলে? যে কত খ্রিস্টাব্দে বিচ্ছুরণ আবিষ্কার হয়? কোনো যৌগিক বর্ণের একাধিক বর্ণের বিশ্লিষ্ট হয়ে যাওয়া ঘটনাকে বিচ্ছুরণ বলে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন 1666 খ্রিস্টাব্দে আলো বিচ্ছুরণ আবিষ্কার করে। রামধনু সৃষ্টির কারণ কি? আলোর বিচ্ছুরণ। আচ্ছা, রামধনু কি কখন দেখতে পাওয়া যায়? আকাশে ভাসমান জলকণার মধ্যে সূর্যের আলো যাওয়ার ফলে বিচ্ছুরণের ফলে আকাশে 7টা রঙের পট্টি বা রামধনু গঠিত হয়, তাই তো? এই বৃষ্টির পর বিকেলে আকাশে রামধনু দেখা যায়। রামধনুতে কী কী রং থাকে বলো তো? দেখবে তোমরা ভিপ জিও যেটাকে বলি আমরা, বেনি সহ কলা, তাই তো? বেগুনি আকাশি, বেনি আকাশ, বেগুনি নীল আকাশি, হলুদ সহ কলা, কমলা এবং লাল। আচ্ছা, সূর্যের অদৃশ্য আলোর একটা বড় অংশ কি? অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি আমাদের কী কী ক্ষতি করে? এই রশ্মি আমাদের চোখে পড়লে চোখের লেন্স, রেটিনার ক্ষতি করে। তাছাড়া চামড়ায় অতিবেগুনি রশ্মি পড়লে চামড়া ক্যান্সারও হতে পারে। অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয় কে? বায়ুমণ্ডলের ওজোন স্তর। আমাদের চামড়ায় অতিবেগুনি রশ্মি এসে পড়লে সে শুষ্নী কোষকে কে করে? মেলানিন নামক ওজোন পদার্থ হচ্ছে। দেখবি যাদের যাদের মানে চামড়ার রং কালো বেশি তাদের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মিতে ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি, কম। ফর্সাদের বেশি সম্ভাবনা বেশি হয়। কোন পদার্থ বেশি থাকলে আমাদের চামড়া বাদামি বা কালো হয়ে যায়? মেলানিন। কোন রশ্মি চামড়া মাংস বেশি ভেদ করে চলে যায় হাড়ের ছবি তুলতে পারে? এক্স রশ্মি। গর্ভস্থ শিশুর এক্স রশ্মি করানো উচিত নয় কেন? কারণ এটি অতিরিক্ত ব্যবহারে ক্যান্সার সৃষ্টি হয়। দিনের 12 ঘন্টার বেশি হলে দৈর্ঘ্য আর 12 ঘন্টা কম হলে ফুল ফোটে, এমন কটা উদাহরণ লেখো। দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে ফুল ফোটে গম, ভুট্টা, পালং, মূলো ইত্যাদি গাছে, আর কম হলে আলু, ডালিয়া, আখ, চন্দ্রমল্লিকা ইত্যাদি। কোন গাছে ফুল ফোটা দিনের দৈর্ঘ্য বাড়া কমার উপর নির্ভরশীল? টমেটো, সূর্যমুখী। সূর্যের আলো কম পেলে শীত ঘুমে যেমন কয়টি প্রাণীর নাম লেখো? ব্যাঙ, সাপ, গিরগিটি, ছুঁচো। সূর্য মেঘের আলো ঢাকা পড়লে কোন প্রাণী চলাফেরা বন্ধ হয়ে যায়? পঙ্গপাল। কোন প্রাণী আলো তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে? জোনাকি। কোন মাছের বাচ্চারা আলো কম পেলে মরে যায়? স্যালমন মাছের বাচ্চারা। প্রাণী আলোর অভাবে চলাফেরা করতে পারে না এমন একটি জীবের নাম লেখো? প্রাণী অ্যামিবা, আর উদ্ভিদের মধ্যে ভলভক্স, ক্লামাইডোমোনাস। আলোর প্রভাবে ডিম পাড়তে পারে জীবের নাম লেখো? মথ। আচ্ছা, আমরা প্রায় শেষ করে ফেলেছি। আলোর প্রভাবে জীবের রং পরিবর্তিত এমন দুটি প্রাণীর নাম লেখো? কুকুর, বেড়াল। আলোর প্রভাবে চামড়ার রং বদলে যায় এমন একটি প্রাণীর নাম লেখো? সেটা হচ্ছে গিরগিটি। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমাদেরকে আমি প্রায় সেই 60-61টা কোশ্চেন করে দিলাম। আশা করছি এই ধরনের প্রশ্নগুলো তোমরা আলো চ্যাপ্টার থেকে পরীক্ষার সময় পাবে। সবাই ভালো থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।